ঠিক আছে মহারাজ। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय। ओम शांति शांति शांति। हरि ओम। परतत्त्वेष्वदालीनो रामकृष्ण समाज्ञया यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। नमः श्रीयतिरायाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे स्थिरत्वमिच्छन्ति किमाश्चर्यम् अतः परम्। তাহলে আমরা শুরু করছি। আমাদের আলোচনা চলছে স্বামীজির জ্ঞানযোগ লেকচারে দি অ্যাবসলিউট অ্যান্ড দি ম্যানিফেস্টেশন, ব্রহ্ম ও জগৎ। বিরানব্বই 93 পৃষ্ঠাতে, 93 পৃষ্ঠা। স্বামীজি আলোচনা করতে করতে এখানে অদ্বৈত বেদান্তের আলোচনা করছেন। তো বলছেন এই অদ্বৈতবাদ ভারতবর্ষকে দুবার জড়বাদ থেকে রক্ষা করেছেন। সেই জড়বাদের কথা বলতে গিয়ে স্বামীজি প্রথমে যে ভারতবর্ষকে রক্ষা করেছেন বলছেন বুদ্ধদেব। এইসব কথা এখানটায় আলোচনা করেছেন যে বুদ্ধদেবের আবির্ভাব ঠিক পূর্বে, বুদ্ধদেবের আবির্ভাবের ঠিক পূর্বে প্রচন্ড জড়বাদ ভারতবর্ষে, সেটা কাদের? চারবাকদের কথা স্বামীজি বলেছিলেন। চারবাক। তো ভারতবর্ষে চারবাক মতের জড়বাদের কথা বলছেন যে বুদ্ধদেবের আবির্ভাবের পূর্বে, এই 93 পৃষ্ঠাতে এখানটায়। তো চারবাকরা কি বললো আমরা গত ক্লাসে আলোচনা করেছি। চারবাকরা বলছেন খাও দাও মজা করো, আর ঈশ্বর আত্মা স্বর্গ এই বলে কিছু নাই। ধর্ম কতগুলি কারা? ধূর্ত, শঠ, দুষ্ট পুরোহিতদের কল্পনা। আর বলছে যাবৎ জীবেত সুখম জীবেত, ঋণম কৃত্বা ঘৃতম পিবেত। এইরূপ বলছেন নাস্তিকতা বুদ্ধদেবের আবির্ভাবের পূর্বে এসেছিল, তো বিস্তার লাভ করেছিল। আর এইটা খুব পপুলার ফিলোসফি বলা হতো। পপুলার ফিলোসফি, পপুলার ফিলোসফি লোকায়ত দর্শন। লোকে আয়ত মানে এটা খুব বিস্তৃত লাভ করেছিল। তো স্বামীজি তো এই সময় বুদ্ধদেব এসে এই অদ্বৈত বেদান্ত দেখুন স্বামীজির দৃষ্টি। বুদ্ধদেব বেদ মানেননি, এসব কথা বলেননি, ভগবানের ব্যাপারে চুপ ছিলেন, অথচ বলছেন অদ্বৈত বেদান্ত প্রচার করেছে। কারণ কি? বুদ্ধদেবই অদ্বৈত বেদান্ত যে একত্বের তত্ত্ব, সমত্ব, সেইগুলো বুদ্ধদেব প্রচার করেছেন। কোনো ভেদ নেই যে তুমি আত্মদীপ ভব, বুদ্ধত্ব বা নির্বাণ, সেটা এটা একটা অবস্থা সবার প্রাপ্য। বেদান্ত তো এই বলছে যে ভগবান তোমার মধ্যে, তুমি ব্রহ্মস্বরূপ, তমসি শ্বেতকেত। তো স্বামীজি এইসব বলে, তো এই যে জড়বাদের কথা বলছেন না, জড়বাদ মেটেরিয়ালিজম, এই প্রসঙ্গে বলছেন কি ইউরোপে বর্তমান, স্বামীজি যখন 1896-এ মানে ঊনবিংশ শতাব্দীতে
তখন বলছেন ইউরোপেও এক জড়বাদে, ভারতবর্ষেও বলছেন এইটা এই এক জড়বাদ এসে আক্রমণ করেছেন। তো এই প্রসঙ্গ বলতে গিয়ে স্বামীজি বলছেন এই জড়বাদ যে ইউরোপে, তখন বলছেন মেটেরিয়ালিস্ট। আমি বলছেন আমিও এক ধরনের মেটেরিয়ালিস্ট। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে চার্বাকদের মতের সঙ্গে এই জড়বাদের, কোন জড়বাদের, ঊনবিংশ শতাব্দীতে বা বর্তমানে যে জড়বাদ আর ওই চার্বাকদের জড়বাদের মধ্যে তফাৎ দেখাচ্ছেন। যে বলছেন চার্বাকদের মত আরো জঘন্য রকমের ছিল, এখন জড়বাদীরা তারা কি বলেন। তো সেইটা স্বামীজি আলোচনা করেছেন এই 93 পৃষ্ঠাতে, আর ইংরেজিতে পেজ নাম্বার 150। তখন স্বামীজি বলছেন আই এম অলসো এ ম্যাটেরিয়ালিস্ট। এই বর্তমান জড় বলছে আই এম অলসো ম্যাটেরিয়ালিস্ট। কেন বলছেন যে ইন ওয়ান সার্টেন সেন্স বিকজ আই বিলিভ দ্যাট দেয়ার ইজ অনলি ওয়ান। বলছেন এই মেটেরিয়াল যারা বর্তমান জড়বাদী মেটেরিয়ালিস্ট, তারা কি বলছেন, মেটেরিয়ালিস্ট আমাদের বলছে যে আমাদের বিশ্বাস করতে বলছে দ্যাট হি কলস ইট ম্যাটার অ্যান্ড আই কল ইট গড। তারা বলছে শুধু ম্যাটারই আছে, জ্বরের অস্তিত্ব আছে, শুধু জ্বরের অস্তিত্ব। আর স্বামীজি বলছেন আমি বলছি শুধু কি ভগবান বা ব্রহ্মের অস্তিত্ব আছে। ওয়ান ওয়ে আমি একটা মেটেরিয়ালিস্ট, শুধু ওরা যেটাকে ম্যাটার জড় বলে, আমি তাকে চৈতন্য বলি। আমি বলি একটা জিনিস, আমি বলি একটা জিনিস। তো দি মেটেরিয়ালিস্ট এডমিট দ্যাট আউট অফ, আর তারা কি বলেন, মেটেরিয়ালিস্ট বলছেন যে আউট অফ দ্যাট ম্যাটার অল হোপ অ্যান্ড রিলিজিয়ান অ্যান্ড এভরিথিং হ্যাজ কাম। আর স্বামীজি বলছেন, বলছে এটা সব থেকে কোথা থেকে এসেছে, ব্রহ্ম থেকে, ব্রহ্মবস্তু থেকে। এই পেজ নাম্বার 150-তে এটা আছে। আর 93 পৃষ্ঠাতে এর বাংলাটাও, যে বলছেন যে ইউরোপ আর আমেরিকাতে, যে 93 পৃষ্ঠার লাস্ট প্যারাগ্রাফ দেখুন, ইউরোপ আর আমেরিকাতে বর্তমানকালে মানে ঊনবিংশ শতাব্দীতে এবং এখনো যে পণ্ডিত মন্ডলীর মধ্যে এক, যে এখন যে এক ধরনের জড়বাদ আছে, স্বামীজি বলছেন আমিও এক ধরনের জড়বাদী, কারণ আমি একটি সত্তায় বিশ্বাস করি। ওরা একটা সত্তাতে বিশ্বাস করে, সেটা কি, ম্যাটার, বলছে জড় আছে। আর স্বামীজি বলছে আমিও একটা সত্তাতে বিশ্বাস করি, সেটা কি, ব্রহ্ম। ওরা বলছে জড়, ম্যাটার থেকেই সব রিলিজিয়ান সবকিছু এসেছে, মানুষের আশা আকাঙ্ক্ষা। মানে আমি কি বলছি, ব্রহ্মবস্তু থেকেই সব এসেছে, ভগবান থেকে সব এই। তো তার কথা বলছেন যে আধুনিক জড়বাদীও এইরূপ বিশ্বাস করতে বলেন, যে তিনি শুধু তারা শুধু তাকে জড় বলে আখ্যা দেন, আর আমি তাকে ব্রহ্ম বলি। উম, বাংলা বইয়ের 94 পৃষ্ঠাতে, এই 93 94। তো এখন হ্যাঁ, জড়বাদীর এইটা বলার পরে, এরপরে আরেকটা জিনিস, দ্বিতীয়বার, এইগুলো আসলে স্বামীজি এখানে অনেকগুলো প্যারাগ্রাফে ছড়িয়ে ছিটিয়ে আছে, আমি একসঙ্গে, তাহলে প্রথম একবার স্বামীজি বলছেন যে অদ্বৈতবাদ ভারতবর্ষকে জড়বাদ থেকে রক্ষা করেছেন। সেটা কখন, বুদ্ধদেব এসে, তার আগে মেটেরিয়ালিস্ট মানে ওই চার্বাকরা, সেই প্রসঙ্গে বর্তমান জড়বাদ আলোচনা করলেন। এখন দ্বিতীয় আরেকবার কখন রক্ষা করেছেন ভারতবর্ষকে মেটেরিয়ালিজম থেকে, সেটার কথা বলছেন দ্বিতীয়বার। এটা 93, এটাও 93 পৃষ্ঠাতেই আছে। 93 পৃষ্ঠার এই প্রথম প্যারাগ্রাফের লাস্টের দিকে, যখন বৌদ্ধ ধর্মের অধঃপতন হলো তার কথা বলছেন। এই যে দেখুন, লোকায়ত দর্শন, বুদ্ধদেব আসে, বুদ্ধদেব তীর, হ্যাঁ এই যে মাঝামাঝি মাঝ বরাবর বুদ্ধদেবের কথা বলার, বুদ্ধদেবের তিরোভাবের সহস্র বছর পরে ওই দ্বিতীয়বার যে রক্ষা করেছেন, সেইটা স্বামীজি এখন আলোচনা করছেন 93 পৃষ্ঠার প্রথম প্যারাগ্রাফের মাঝ বরাবর। কি বলছেন এখানটায়, বলছেন দ্বিতীয় আর একবার অদ্বৈতবাদ ভারতকে জড়বাদ থেকে রক্ষা করেছেন। এটা তখন তার ব্যাকগ্রাউন্ড বলছেন স্বামীজি। কি ব্যাকগ্রাউন্ড বলছেন, যে বুদ্ধদেবের মহান যে চরিত্র, মহান চরিত্রের প্রভাবে, এবং বুদ্ধদেবের সময় এবং পরবর্তী কালেও কি হয়েছিল, আচণ্ডাল বৌদ্ধ বৌদ্ধ হতো, বুদ্ধদেব
বৌদ্ধদেবের এত তার মহান চরিত্র, তার জীবন দেখে দলে দলে বলছেন চণ্ডাল সব বৌদ্ধ হয়ে গেছিল। এবং পরবর্তীকালেও অনেক বছর এইটা ধরে চলেছে। অনেক রাজারা তারা তারা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছে, সাধারণ মানুষ। এখন কি হয়েছে, বুদ্ধদেবের নানা প্রকার মানুষ এবং জাতি অনেক, বুদ্ধদেব তো তার অশোকের সময় তা বিদেশে পাঠালো, প্রচুর আমাদের যে ভারতবর্ষের কাছাকাছি সমস্ত দেশগুলোতে তারা প্রচারক পাঠালো বুদ্ধদেবের পরে। তো নানা প্রকার মানুষ ও জাতি বৌদ্ধ হলো। এখন কি হয়েছে, স্বামীজি এই জিনিসটা এখানটা আলোচনা করেছেন। অনেকের কৃষ্টি কালচার ছিল খুব হীন প্রকৃতির, অনেক যে, অনেক হীন কালচার, হীন হলেও এখন কি হয়েছে যে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে তারা অনেকটা সদাচার পরায়ণ হলো। কিন্তু ওই যে বিভিন্ন জাতি এই বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছে, বলছে ওদের অনেক ধরনের কুসংস্কার ছিল, নানা মন্ত্র তন্ত্র ভূত দেবতায় বিশ্বাস ছিল বৌদ্ধ, যারা বৌদ্ধ ধর্ম গ্রহণ করলো। তো তারা অনেক, তাদের এই কুসংস্কার ছিল, মন্ত্রতন্ত্রতে বিশ্বাস করত, দেবতাতে বিশ্বাস ছিল। বৌদ্ধ ধর্মের প্রভাবে কি হলো কি, ওইগুলো দিন কয়েক চাপা পড়েছিল। বুঝতে পেরেছেন? এইগুলো স্বামীজি, হ্যাঁ, দিন কয়েক চাপা পড়েছিল। এই যে হ্যাঁ, এখানটাই আছে 93 পৃষ্ঠা, দিন কয়েক চাপা পড়েছিল বুদ্ধদেবের তার মহান ধর্মের প্রভাবে। ও তাদের যে মন্ত্রতন্ত্র ভূত দেবতা কিছুদিন চাপা পড়ে থাকে, কিন্তু কিছুদিন পরে কি হয়েছে, ওইগুলো আবার প্রকাশ পেল, কিছুদিন পরে প্রকাশ পেল। এটা দেখুন পেজ নম্বর 151-এ, ইংরেজি বইয়ের। তো আর একটা কি হলো, এগুলো সব ব্যাকগ্রাউন্ড বলছেন। কিসের ব্যাকগ্রাউন্ড? ওই যে দ্বিতীয়বার অদ্বৈতবাদ রক্ষা করছে, এখন ব্যাকগ্রাউন্ড বলতে গিয়ে অধঃপতন দেখাচ্ছেন, আবার কি করে অধঃপতন হয়েছে এবং কি করে অদ্বৈত আবার রক্ষা করেছে, সেই জন্য স্বামীজি এইগুলো আলোচনা করছেন। ইংরেজিতে আর বাংলার মধ্যে কিছু তফাৎ আছে। ইংরেজিতে 151 পৃষ্ঠাতে স্বামীজি বলছেন, বুদ্ধিজম টট নো গড, নো রুলার অফ দ্য ইউনিভার্স, নো রুলার অফ দ্য ইউনিভার্স। 153 এখানটায় আছে, 150 না 151, 151-এ আছে, 151 এখানটায় আছে। এই দেখুন 151-এর প্রথম প্যারাগ্রাফ ইংরেজিতে প্রথমেই আছে, বুদ্ধিজম টট নো গড। বুদ্ধিজম, এই স্বামীজি ব্যাকগ্রাউন্ড আলোচনা করতে গিয়ে এইটা বলছেন, বুদ্ধিজম টট নো গড। বলছে বুদ্ধদেব তো কোনো ভগবানের কথা বলেননি, আর কি, নো রুলার, এই জগৎ একজন চালাচ্ছে, যেটা আমাদের সনাতন হিন্দু ধর্মে নো রুলার অফ দ্য ইউনিভার্স। তাহলে কি হলো, ওই যারা বিভিন্ন মানুষ আর জাতি একদম আচণ্ডাল যারা ওই বৌদ্ধ ধর্ম গ্রহণ করলো, বলছে সো গ্রাজুয়ালি মাসেস ব্রড দেয়ার গড। কি হবে, কিছুদিন বুদ্ধদেবের প্রভাবে ওইসব তারা ভুলে থাকলো, কিন্তু ধীরে ধীরে মানুষের ওই যে তাদের যে নিজেদের দেবতা সেটা মন্ত্রতন্ত্র ছিল, সেইগুলো আবার ব্যাগ থেকে বার করলো, মানে সেইগুলো আবার সামনে এসে দাঁড়া। বুঝতে পারছি তো? বলছেন দি মাসেস ব্রড দেয়ার গডস অ্যান্ড ডেভিলস, মানে তাদের যে শয়তান, তাদের দেবতা, বিভিন্ন ধরনের ডেভিলস অ্যান্ড সব গবলিংস আউট অ্যাগেইন। বলছেন অ্যান্ড এ ট্রিমেন্ডাস হসপস ওয়াজ মেড অফ বুদ্ধিজম ইন ইন্ডিয়া। 93 পৃষ্ঠাতে বাংলাতে আছে দেখুন, অবশেষে ভারতে বৌদ্ধ ধর্ম নানা প্রকার বিষয়ের খিচুড়ি হয়ে দাঁড়ায়। খিচুড়ি বলছেন, খিচুড়ির কথা বলছেন সম্বন্ধে, বৌদ্ধ ধর্ম খিচুড়ি হয়ে দাঁড়ায় যখন। তো এইটার কথা এখানটায় বলছেন, এই যা নানা প্রকার জাতি বৌদ্ধ হলো, কৃষ্টিহীন হলো, বৌদ্ধ ধর্ম গ্রহণ করে তারা বেশ সদাচারপন্ন হয়েছিল, কিন্তু নানা প্রকার কুসংস্কার ছিল, নানা মন্ত্রতন্ত্র ভূত ও দেবতায় বিশ্বাস ছিল। ওইগুলির দিন কয়েক চাপা থাকলো বটে, কিন্তু সেগুলি আবার প্রকাশ হয়েছিল। অবশেষে বৌদ্ধ ধর্ম নানা প্রকার খিচুড়ি হয়ে দাঁড়ায়। তখন আবার এই জড়বাদ, এই বলছেন। এখন এর প্রভাবে কি হয়েছে স্বামীজি অ্যানালিসিস করে বলছেন। তো তখন আবার জড়বাদের মেঘে ভারতের গগন আচ্ছন্ন হলো। তখন এর প্রভাবে কি হলো, যারা এডুকেটেড,
বলছে সম্ভ্রান্ত লোক যথেচ্ছাচারী হয়ে গেল। বলছে কারণ কোনো ভগবান নাই, কিছু নাই, কি করবে এগুলো বুঝতে পারছে না। বলছেন যথেচ্ছাচারী হলো, আর সাধারণ লোক প্রচন্ড কুসংস্কার সম্পন্ন হয়ে পড়ল। এই বুদ্ধিজমের এফেক্ট। আর বামাচার এসে গেল, প্রচন্ড ভাবে বামাচার এসে গেল। 500 ইয়ার্স বামাচার চলল। তো একদিকে যারা সম্ভ্রান্ত শিক্ষিত লোক, তারা যথেচ্ছাচারী হয়ে গেল, কারণ ভগবান নেই তো কি করবে, প্রচুর টাকা পয়সা, তাদের ধন দৌলত আছে, যথেচ্ছাচারী হবে। আর সাধারণ মানুষ, তাদের ভয় আছে, তো তারা কুসংস্কারপন্ন হয়ে পড়লো। এই সময় বলছেন এই কে এলেন? শঙ্করাচার্য এলেন। শঙ্করাচার্য তখন, এমন সময় শঙ্করাচার্য এসে এই যে দ্বিতীয়বার অদ্বৈত কিভাবে ভারতবর্ষকে সেভ করেছে, তার কথা বলতে গিয়ে এই ব্যাকগ্রাউন্ড স্বামীজি তৈরি করলেন। যে বুদ্ধদেব একভাবে অদ্বৈত প্রচার করে রক্ষা করেছেন ম্যাটেরিয়ালিজম থেকে, আবার বুদ্ধদেবের পরে 1000 বছর পরে এই রকম আবার অধঃপতন হলো। তখন কে এলেন? তখন এলেন শঙ্করাচার্য। তো বলছেন এমন সময় শঙ্করাচার্য এসে বেদান্তকে পুনরুদ্দীপ্ত করলেন। তিনি তাকে একটা, তখন শঙ্করাচার্য কি করলেন? এই বেদান্তকে একটা যুক্তিসঙ্গত বিচারপূর্ণ দর্শন রূপে প্রচার করলেন। তো তার কথা এখানটা স্বামীজি বলছেন, উপনিষদে বিচার ভাগ হলো বড় অস্ফুট, মানে বিচার ভাগ অত, মানে অবস্কিউর, বোঝা যাচ্ছে না কিভাবে। তো আর বুদ্ধদেব কিসের উপর জোর দিয়েছিলেন? বুদ্ধদেব হলো নীতি ভাগের উপর জোর দিয়েছেন। আর শঙ্করাচার্য কিসের উপর জোর দিয়েছিলেন? শঙ্করাচার্য জোর দিয়েছিলেন যুক্তির উপর, বলছেন যুক্তির বিচার ভাগের উপর। আর বুদ্ধদেব উপনিষদের নীতি ভাগের উপর খুব ঝোঁক দিয়েছিলেন। শঙ্করাচার্য তার জ্ঞান ভাগের দিকে, বিচার ভাগের দিকে বেশি ঝোঁক দিলেন। শঙ্করাচার্য কি করলেন? উপনিষদের সিদ্ধান্তগুলিকে যুক্তি বিচারের সাহায্যে প্রমাণিত ও প্রণালীবদ্ধ রূপে লোকের নিকট উপস্থাপন করলেন। লোকের নিকট কিন্তু উপস্থাপন করলেন। এইটা স্বামীজি বলছেন যে, এই দেখুন পেজ নম্বর 151 এর ফার্স্ট প্যারাগ্রাফের নিচের দিকে, এই এই দেন শঙ্করাচার্য অ্যারোজ ওয়ান্স মোর, রিভিভাইড দি বেদান্ত ফিলোসফি। বেদান্ত ফিলোসফি এখন তিনি কি করলেন? হি মেড ইট এ রেশনালিস্টিক ফিলোসফি। এই যে যুক্তি বিচারের যে একটা রেশনালিস্টিক ফিলোসফিতে তিনি এই বেদান্ত ধর্মকে এই রেশনালিস্টিক ফিলোসফিতে দাঁড় করালেন। আর বলছেন ইন দ্য উপনিষদ দি আর্গুমেন্টস আর অফেন ভেরি অবস্কিউর, মানে যুক্তি তর্কগুলি উপনিষদে কিভাবে দিয়েছে এগুলো খুব হেজি, আমরা বুঝতে পারি না। শঙ্করাচার্য সেইগুলোকে ন্যায়ের ভাষাতে প্রকাশ করে এইগুলো প্রচার করেছেন, যাতে মানুষ যুক্তি তর্ক দিয়ে এটা বুঝতে পারে। তো তার কথা বলছেন বাই বুদ্ধ, তাহলে বলছেন বাই বুদ্ধ দি মরাল সাইড অফ ফিলোসফি, ওই যে অষ্টাঙ্গিক মার্গ, যেগুলো মরালিটি, এইগুলো বুদ্ধদেব এইগুলোর উপর বেশি জোর দিয়েছেন। তাই বলছেন বাই বুদ্ধ দি মরাল সাইড অফ দ্য ফিলোসফি ওয়াজ লেড স্ট্রেস আপন, অ্যান্ড বাই শঙ্করাচার্য দি ইন্টেলেকচুয়াল সাইড। বলছেন জ্ঞান ভাগের উপর উনি জোর দিয়েছেন, আর বুদ্ধদেব জোর দিয়েছেন কিসে? নীতির উপরে। বুদ্ধদেব নীতি ভাগের উপরে কিন্তু খুব ঝোঁক দিয়েছিলেন। হি ওয়ার্ক আউট, rationalized and placed before men the wonderful coherent system of Advaita. যে অদ্বৈত যে অত্যন্ত যুক্তিপরায়ণ এবং যারা শিক্ষিত, স্বামীজি বলছেন না, মানুষকে শুধু বিশ্বাস করলেই হবে না, মানুষকে কিন্তু ইন্টেলেকচুয়াল ফেইথ হতে হবে। যেটা আমরা ঠাকুরের জীবন দ্বারা বললাম না, যে মা তুই আছিস, তাহলে তাকে কেন আমি দেখতে পাবো না? মা, তাহলে মা যদি চৈতন্যময়ী হন তাহলে তো ছায়া পড়বে না, মা যদি এখানে চেতন হয় তাহলে নিঃশ্বাস প্রশ্বাস, তো সমস্ত কিছু এই ঠাকুর বলছেন যে তাহলে এই রেশনালিস্টিক বুদ্ধদেব জ্ঞান ভাগের উপরকে এই যুক্তি তর্ক দিয়ে এই বেদান্ত ধর্মকে স্ট্যাবলিশ করেছেন। তো এখন এই এরপরে দেখুন ওই জিনিসটা এখানটায় বলেছেন
যে মেটেরিয়ালিজম প্রিভেলস ইন ইউরোপ টুডে, যে মেটেরিয়ালিজম, তাহলে বর্তমান ইউরোপ ঊনবিংশ শতাব্দীতে যে ইউরোপে বলুন ভারতবর্ষে যে মেটেরিয়ালিজম মানে জড়বাদ, তা থেকে তাহলে কি করে আহ উদ্ধার হলো? শঙ্করাচার্য তো এসে করলেন, বলছে বর্তমানে এখন যে মেটেরিয়ালিজম সেখান থেকেও বেরোতে হলে, উদ্ধার পেতে হলে বা উদ্ধার পাবে এই অদ্বৈতবাদের মাধ্যমে। সেইটা স্বামীজি এখন এখানটায় বলছেন। স্বামীজি এখানটায় বলছেন কারা? যারা বলছেন শুধু বিশ্বাস করতে চায় না, তারা চায় যুক্তি, যে কোনোটা প্রমাণ। তার রিপ্রেজেন্টেটিভকে, স্বামীজি ছিলেন তার রিপ্রেজেন্টেটিভ। এইগুলি জীবনীর দ্বারা স্বামীজি বলছেন কিছুতেই বিশ্বাস করবে না। বলে তুমি মেনে নে না, বলছে না, কিসের জন্য? আপনি প্রত্যেকটা স্বামীজি টেস্ট করে করতে চাইছেন। তো এখন দেখুন এর ব্যাকগ্রাউন্ডটা এরকম হবে। আগে স্বামীজি আগে বলেছিলেন, ওই 92 পৃষ্ঠাতে আছে এটা, মানুষের শুধু বিশ্বাস থাকলে হবে না। বলছে বিশ্বাস থাকলে চলবে না, এমন বিশ্বাস থাকা চাই যাতে জ্ঞান বৃত্তি চরিতার্থ হয়। এই কথাটা স্বামীজি বলেছেন। এই এখন স্বামীজি বলছেন বর্তমান যুগের মানুষের দিকে তাকাও। বলছেন শুধু বিশ্বাস থাকলে হবে না, তাদের কিন্তু জ্ঞান বৃত্তি মানে ইন্টেলেকচুয়াল ফেইথ মানে জ্ঞান বৃত্তি চরিতার্থ হতে হবে। বলছেন স্বামীজি বলছে বর্তমান যুগের যারা শিক্ষিত লোক, যারা সায়েন্স পড়ছে, তাদের দিকে তাকাও, মানুষের দিকে তাকাও। ইউরোপ আজকাল ঠিক সেই অবস্থা ইউরোপের। অর্থাৎ স্বামীজি হলো তার রিপ্রেজেন্টেটিভ। এই যে বলছেন স্বামীজি যখন দক্ষিণেশ্বরে এলেন, এনশিয়েন্ট ইন্ডিয়া আর মডার্ন ইন্ডিয়া, মানে প্রাচীন ভারতবর্ষ আর এই যে নূতন নবীন ভারতবর্ষ, অর্থাৎ কিনা পুরো ওল্ড আর নিউ, মানে একটা হলো যে আগের ধর্ম, আর যেন যারা যুক্তি ধর্ম, এই দুটোর সামনে এসে দাঁড়াচ্ছেন। ঠাকুর বলছেন আমি দেখছি তো। ঠাকুর এত বিশ্বাসের কথা বলেছেন, ঠাকুর যদিও সব প্রমাণ করেছেন, কিন্তু তাও খুব বিশ্বাস বিশ্বাস। এখন স্বামীজি কিছুতেই বিশ্বাস করবেন না। তো এখন বলছেন, এই দেখুন, বলছেন ইউরোপে আজকাল ঠিক সেই অবস্থা। ইউরোপে সেই অবস্থা মানে কি বলছে? তারা বিশ্বাস করতে চায় না। এখন ইউরোপ মানে কি ভারতবর্ষেও? ভারতবর্ষে একই অবস্থা। আমরা যারা সায়েন্স পড়ছি, আমরা এই ভগবান আছে, আত্মা আছে, এটাকে বিশ্বাস করতে চাই? বলছেন তারা বিশ্বাস করতে চায় না। কিন্তু তারা কি চায়? যুক্তি চায়। বলে বলো, যুক্তি দিয়ে বোঝাও আমাকে, ভগবান আছে, ঈশ্বর আছে, আত্মা আছে। এখন বলছে তুমি যারা অবিশ্বাসী, অবিশ্বাসীদের জন্য তুমি বলছে তুমি প্রার্থনা করতে পারো, কান্নাকাটি করতে পারো, জগৎ জুড়ে প্রার্থনা করতে পারো, কিন্তু তারা তো বিশ্বাস করবে না। বলছে তারা বিশ্বাস মানে করতে পারছে না। সেই জন্য ওই ঊনবিংশ শতাব্দীতে কি হয়েছিল, সমস্ত রিলিজিয়ান যেন স্বামীজি বলছেন পালভারাইজড। সো কল রিলিজিয়ান মানে এই তুমি গঙ্গা স্নান করো, এই পূজা করো, অমুক জায়গায় দাও, বলছে এ দিয়ে এতে এতে আমার কি হচ্ছে? তো বলছেন সমস্ত ওই ডগমাটিজম, এইখানে যাও, এইখানে যাও, এখানে যাও, এখানে যাও, বলছে সিস্টেমেটিক ড্রিল হয়ে দাঁড়ালো। বলছে ধর্মজীবনটা যেন কতগুলো বান্ডেলস অফ রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে দাঁড়িয়েছে। এই করো, গদ বাঁধা একটা জিনিস করো। তখন বলছেন তারা এই দেখে মানুষ অত্যন্ত ফেড আপ হয়ে গেল। বলছে ওর মধ্যে এত, বলছে এত কুসংস্কারে ভর্তি দেখছি। তো এখন স্বামীজি বলছেন যে তাহলে কি ধর্মেতে কিছু যুক্তি প্রমাণ এগুলো নেই? মানে রিলিজিয়ান ইজ রিয়েলাইজেশন, স্বামীজি বলছেন ধর্মের মধ্যে কি কোনো অনুভব এসব কিছু ব্যাপার নেই? তো স্বামীজি এসে সেইটা দাঁড়ানো বলছেন না, এই ঠাকুরের জীবন দেখে বলছেন রিলিজিয়ান ইজ রিয়েলাইজেশন না। এই তাহলে ধর্ম কোথায় দাঁড়ালো? যে কতগুলো সিম্পলি বিশ্বাস নয়, এটি যে রিয়েলাইজেশন। তখন স্বামীজি বললেন যে ইউরোপ বা ভারতবর্ষে এই তারা বিশ্বাস করতে চায় না। সুতরাং পেজ নম্বর বাংলা বইয়ের 94 পৃষ্ঠায় বলছে এদের জন্য মুক্তি কিভাবে হবে? সুতরাং ইউরোপের মুক্তি এখন এই যুক্তিমূলক ধর্ম অর্থাৎ অদ্বৈতবাদের উপর নির্ভর করছে। এই স্বামীজি এই যে বলছেন শঙ্করাচার্য এসে এই উপনিষদ ভাগকে যুক্তি ধর্মের উপর, জ্ঞান ভাগের উপর জোর দিয়েছেন। তিনি যুক্তি বিচারের সাহায্যে কে প্রণালীবদ্ধ করেছেন। বর্তমান যুগেও সেই অদ্বৈতবাদ বলছেন এইটা কিন্তু যারা অবিশ্বাসী, তারা কিন্তু এই তাদের এখানে আসতেই হবে, এইটা স্বামীজি বলছেন।
একমাত্র অদ্বৈতবাদী ব্রহ্মের এই নির্গুণ ভাবেই পণ্ডিতদের উপর প্রভাব বিস্তার করতে সমর্থ। আর স্বামীজি বলছেন যখনই এই ধর্ম লুপ্ত হয় বা লুপ্ত হওয়ার উপক্রম হয়, তখন অধর্মের অভ্যুত্থান হয়, তখনই এই এর আবির্ভাব হয়। কোন? এই অদ্বৈত ধর্মের। বলতে এর আবির্ভাব হতে থাকে। তখন স্বামীজি বলছেন যে এই জন্য ইউরোপ ও আমেরিকায় অদ্বৈতবাদ প্রবেশ করে দৃঢ়মূল হচ্ছে। স্বামীজি বিদেশে যে প্রকাশ করেছেন, একান্তভাবে এই উপনিষদের ধর্ম প্রচার করেছেন এবং যুক্তিতর্কের দ্বারা এটা প্রচার করেছেন। তো এখন দেখুন 94 পৃষ্ঠার দ্বিতীয় পরিচ্ছেদ, 94 পৃষ্ঠার দ্বিতীয় পরিচ্ছেদে হুম, তো তাহলে এতক্ষণ কি আলোচনা হলো? এতক্ষণ আলোচনা হলো যে এই যে স্বামীজি অদ্বৈতবাদের কথা বলছেন, দুবার ভারতবর্ষকে সেভ করেছে, সেই প্রসঙ্গে স্বামীজি অনেকগুলো জিনিস আলোচনা করেছিলেন। যে এই বেদান্ত, যে এটা আম, আমাদের স্বামীজি এটাও বলেছেন যে আমরা অনেক সময় মনে করি আমাদের পিতৃ পিতামহের ধর্মই একমাত্র সত্য, আর অন্য ধর্ম মিথ্যা। বলছে আমরা এত দুর্বল কুসংস্কার সম্পন্ন আছি, এই দুর্বলতা দূর করতে হবে। আর বলছে এই দুর্বলতা যে শুধু ইউরোপে আছে তাই নয়, ভারতবর্ষেও বলছে এই দুর্বলতা আছে, দুর্বলতা ছিল, আছে, এবং তো ভয়ানক আকারে ভারতবর্ষেও সেখানে এই অদ্বৈতবাদ তেমন ভাবে প্রচার করা হয়নি। সেই জন্য তার নাম হয়েছিল কি? ফরেস্ট ফিলোসফি, আরণ্য, ফরেস্ট ফিলোসফি। তো এই সব কথা স্বামীজি এই 92 পৃষ্ঠার 93 পৃষ্ঠাতে আলোচনা করেছেন। তারপর বলেছিলেন যে অদ্বৈতবাদ দুবার সেভ করেছেন। একবার বুদ্ধদেব এসে চার ভাগ এত ছিল, তখন বুদ্ধদেব এসে সেই অদ্বৈতের তো প্রচার করলেন, যদিও তিনি বেদের কথা বলেননি, কিন্তু প্রকারান্তরে এটা। আর দ্বিতীয় আর একবার ভারতবর্ষকে সেভ করেছে ম্যাটেরিয়ালিজম থেকে। কখন? শঙ্করাচার্য এসে যখন ওই বিভিন্ন জাতি, অনেক দেশ এই বৌদ্ধ ধর্ম গ্রহণ করে, তাদের মধ্যে ধীরে ধীরে প্রথমে সদাচার এলেও তারা আবার তাদের এই কুসংস্কার সম্পন্ন হয়ে গেলো, ওদের নিজের কালচার গুলো আবার বের করলো। তখন বলছে প্রচন্ড ভাবে বামাচার এলো, আবার ধর্মের অধঃপতন হলো। তখন শঙ্করাচার্য এসে এই উপনিষদের বেদান্ত ভাগ এইটাকে প্রচার করেছেন যুক্তিতর্ক দিয়ে, রেশনালিস্টিক ফিলোসফি। তিনি জ্ঞান ভাগের উপর জোর দিয়েছেন, আর বুদ্ধদেব জোর দিয়েছেন তার মরাল সাইডের উপর, নীতি ভাগের উপর, নীতি ভাগ। সেই জন্য দেখুন বুদ্ধ ধর্মে এই নীতিটাই বেশি। অষ্টাঙ্গ মার্গ, আর্য সত্য, অষ্টাঙ্গ মার্গ, এগুলো হলো নীতি। এই ক্ষেত্রে আমাদের আরো একটা জিনিস বুঝতে হবে, শুধু অনলি মরাল পার্সন হলেই কিন্তু ধর্ম নাও হতে পারে। মানে ধর্ম লাভ করার ক্ষেত্রে ভগবান লাভ, ঈশ্বর দর্শন, আত্মজ্ঞান লাভ করতে মরালিটি দরকারে, কিন্তু শুধু মরাল হলেই সে কিন্তু ভগবান লাভ নাও করতে পারে। বুঝতে পারছেন কিনা? তো সেই জন্য বৌদ্ধ মরালিটি খুবই দরকার, মরালিটি খুবই দরকার, কিন্তু শুধু মরালিটির দ্বারাই কিন্তু এই আত্মজ্ঞান লাভ হয়। বলছে তার জন্য আলাদা আত্মা ভগবানের বিশ্বাস, তার জন্য যে সাধন পদ্ধতি, তার জন্য যে গুরু নির্দেশনের সাধন, এটা দরকার আছে। বুদ্ধদেব শুধু নীতি ভাগের উপর জোর দিয়েছেন, শঙ্করাচার্য জোর দিয়েছেন জ্ঞান ভাগের উপর। তো নীতি ভাগ দরকার, নীতি ভাগের পরে এই জ্ঞান ভাগের মাধ্যমে কিন্তু মানুষের মুক্তি। তো এটা পড়ার পরে স্বামীজি এখন বলছেন এই অদ্বৈতবাদ সম্পর্কে 94 পৃষ্ঠার বাংলা বইয়ের দ্বিতীয় প্যারাগ্রাফ। আর একটা কি বলছেন? বলছেন যে এই যে অদ্বৈত ফিলোসফি, এ সম্পর্কে বিশেষ আরো কয়েকটি কথা স্বামীজি এখানটায় বলছেন। কি বলছেন? যে প্রাচীন উপনিষদগুলি অতি উচ্চ স্তরের কবিত্বে পূর্ণ। বলছেন এইখানটায় এই এই দর্শন সম্পর্কে আর কয়েকটি কথা বলিব। প্রাচীন উপনিষদগুলি অতি উচ্চ স্তরের কবিত্বে পূর্ণ। বলছেন এই সকল যে উপনিষদের যারা প্রবক্তা ছিলেন, স্বামীজি বলছেন কারা? এই যে ঋষিরা, মন্ত্রদ্রষ্টা ঋষি, বলছেন তারা মহাকবি ছিলেন এক একজন। স্বামীজি সেই প্লেটোর কথা বলছেন, প্লেটোর একটা উক্তি এখানে উদ্ধৃত করছেন, যে প্লেটো বলছে কবিত্বের মধ্য দিয়ে জগতে অলৌকিক সত্যের প্রকাশ হয়ে থাকে। তো এই কথা স্বামীজি বলছেন
যে কবিত্বের ভিতর দিয়ে প্লেটো বলছেন যে কবিত্বের ভিতর দিয়ে জগতে অলৌকিক সত্যের প্রকাশ হইয়া থাকে, কবিত্বের মধ্য দিয়েই উচ্চতম সত্য সকল জগৎকে দিবার জন্য বিধাতা যেন উপনিষদের ঋষিগণকে সাধারণ মানব হইতে বহু ঊর্ধ্বে কবি রূপে সৃষ্টি করিয়াছিলেন। বলছেন এই আমাদের ঈশ উপনিষদে আমরা চ্যান্টিং করলাম না, কবির মনীষী পরিভূ স্বয়ম্ভু, ওই মন্ত্র হয়তো বাদ দিয়েছেন না। কবির মনীষী, কবি মানে ক্রান্তদর্শী, কবির মনীষী পরিভূ স্বয়ম্ভু। ওই তো বলছেন উপনিষদের ঋষিরা এক একজন মহান কবি ছিলেন। বলছেন উপনিষদের ঋষিগণ তারা যেন সাধারণ মানব হইতে বহু ঊর্ধ্বে কবি রূপে তাদের সৃষ্টি করেছেন। আর কি বলছেন এই উপনিষদে বলছে এই যে ঋষিরা কবিরা বলছে তারা প্রচার করতেন না বা দার্শনিক বিচার করতেন না। বলছেন কি, বা লিখতেনও না, বলছে প্রচার করতেন না, দার্শনিক বিচার করতেন না, বা এই লেখালেখিও করতেন না। বলছে তাদের হৃদয় থেকে, তাদের হৃদয় ছিল পূর্ণ, বলছে হৃদয় থেকে আনন্দতে যেন গান বেরোতো। হ্যাঁ, বলছেন তাদের হৃদয় হইতে সঙ্গীতের উৎস প্রবাহিত হতো, সঙ্গীতের উৎস। সেই জন্য উপনিষদের ঋষি বলছে এই সত্য জিনিসগুলোই আমাদের যে গীতা, গীতা বলছেন, গীতা বলছে না উপনিষদ গীতা মানে গীত, ভগবান গান গেয়েছেন আনন্দেতে। অর্জুন প্রশ্ন জিজ্ঞেস করেছে, ভগবান আনন্দতে এই সমস্ত এই অদ্বৈত তত্ত্ব গান গেয়েছেন গীতা। তো এখানটা বলছে তাদের হৃদয় থেকে সঙ্গীতের উৎস প্রবাহিত হতো। তো সেই হৃদয় থেকে বুদ্ধদেবের মধ্যে আমরা দেখি, এখন স্বামীজি বলছেন যে এখন আর বুদ্ধ আর শঙ্করের কথা বলছেন, যে উপনিষদের কথা বলার পরে, ঋষিদের কথা বলার পরে এখন বুদ্ধদেব আর শঙ্করের কথা বলবেন। বলছেন বুদ্ধদেবের মধ্যে আমরা দেখি মহৎ সর্বজনীন হৃদয়, সর্বজনীন হৃদয়, অনন্ত সহিষ্ণুতা। তিনি ধর্মকে সর্বসাধারণের উপযোগী করিয়া প্রচার করলেন। তো বুদ্ধদেবের কথা বলছেন যে তার ছিল সর্বজনীন হৃদয়, অনন্ত সহিষ্ণুতা, মহৎ সর্বজনীন হৃদয়, আর ধর্মকে কি করে সাধারণের জন্য উপযুক্ত করে প্রচার করে। আর শঙ্করাচার্য কি করলেন, ওই যে দুবার সেভ করেছে, একবার বুদ্ধদেব সেভ করেছেন আর একবার শঙ্করাচার্য সেভ করছেন। দুজনের এমফাসিস আগে একটু সংক্ষেপে আলোচনা করেছেন। উনি নীতিভাগের উপর জোর দিয়েছেন, ইনি জ্ঞান ভাগের উপর জোর দিয়েছেন, যুক্তিতর্কের উপর। এখন বলছেন তাহলে বুদ্ধদেবের ভিতরে কি ছিল, বলছেন এক মহৎ সর্বজনীন হৃদয়, অনন্ত সহিষ্ণুতা, আর তিনি সাধারণের জন্য প্রচার। আর শঙ্করাচার্যের কি, বলছে শঙ্করাচার্যের ছিল খুবই তীক্ষ্ণ বুদ্ধি, অসাধারণ ইন্টেলেক্ট, অসাধারণ ধী শক্তি সম্পন্ন বুদ্ধি, মেধা সম্পন্ন শঙ্করাচার্য। তাকে এই উপনিষদকে যুক্তি প্রখর আলোকে উদ্ভাসিত করি। এখন এই দুজনার কথা বলে স্বামীজি বলছেন আমরা কি চাইছি। হ্যাঁ, অদ্বৈত সেভ করেছে বোঝা গেল, কিন্তু বর্তমান যুগে এখন নূতন একটা জিনিস বলছেন, যে বর্তমান যুগে আমরা কি চাই এইটার কথা এখন আলোচনা। পেজ নাম্বার 152, ইংরেজি বই আছে দেখুন, পেজ নাম্বার 152। 151 আলোচনা হয়েছে, 152, 152 এর এই মাঝ সেকেন্ড প্যারাগ্রাফের মাঝ বরাবর। ইন শঙ্করাচার্য উই সি ট্রিমেন্ডাস ইন্টেলেকচুয়াল পাওয়ার। দেখুন এই সেকেন্ড প্যারাগ্রাফের মাঝ বরাবর, ইন শঙ্করাচার্য উই সি ট্রিমেন্ডাস ইন্টেলেকচুয়াল পাওয়ার, ধী শক্তি সম্পন্ন, থ্রোয়িং দ্য স্কর্চিং লাইট অফ রিজন আপন এভরিথিং। সবকিছুকে তিনি যুক্তিতর্ক দিয়ে যেন স্ক্যান করছেন। এটা সত্য। দেখুন এইগুলো স্বামীজি সব, ঠাকুর বলছেন আমি যা বলবো মেনে নিবি না। তো একজন এইসব আলোচনাগুলো ঠাকুরমার স্বামী, ঠাকুর আর স্বামীজির জীবনের থেকেও ভালো বোঝা যায়। ওই একজন আলোচনা হচ্ছিল, ব্রাহ্ম ভক্ত ছিল, আর একজনকে ঠাকুর একটা বলছেন, তো তিনি তো মানছেন না। বলছে উনি বলছেন আপনি মেনে নিন না। তখন ঠাকুর বলছে আরে কি মেনে নিন নাকি, তুমি তো দেখছি ঢংকাস। বলছে বুঝলো না, কিছু বললো না, চট করে মেনে নেবে, হয় এটা বোঝো, গ্রহণ করো, তা নাইলে না নিলে। তো নরেনকে কিন্তু এইভাবে শিক্ষা দিয়েছে, কিছু না বুঝে তুই নিবি না। নরেন সেই জন্য বলছেন
পরবর্তীকালে স্বামীজি বলছেন, আমি রীতিমতো 6 বছর তার সঙ্গে ধস্তাধস্তি করে আধ্যাত্মিক জীবনের প্রত্যেকটা ইঞ্চ আমি জেনেছি। তো নরেন কিছুতেই বিশ্বাস করবে না। তো প্রত্যেকটা দেখুন না কত ঘটনা। ওই যে ঠাকুর বলছেন তিনি ইতে হাত দিতে পারেন না, টাকা স্পর্শ করলে তার বেঁকে যায় এগুলো। এটা কি করে? সমস্ত 99% মানুষ এই টাকা নিয়েই আছে, আর ইনি কিনা বলছেন টাকা ধরতে পারেন না, এটা হয় না। হ্যাঁ, এটা কি করে হয়? টেস্ট করো, দেখো এর কথাটা সত্য কিনা। টেস্ট করে দেখলেন, দেখুন, তো ওখান থেকে একটা আদুলি নিচে, বিছানার নিচে রেখে দিলেন। তারপর ওই যে একজনের বাড়িতে গেলেন শশধরকে দেখতে গিয়ে ওই যে ঠাকুরের জল তেষ্টা পেয়েছে, জল খেতে দিলেন একটা গ্লাসে। স্বামীজি কিন্তু নরেন তখন পাশে, দেখছি জল, গ্লাসের জল অত্যন্ত পরিষ্কার, কিন্তু ঠাকুর জল তুলে আর খেতে পাচ্ছেন না। তখন আর সেটা করে আরেকজনের সেটা ধুয়ে আর এক গ্লাস জল এনে দিল। সঙ্গে সঙ্গে নরেন ভাবছেন, তো ইনি আগে বলতেন যার চরিত্র খারাপ, তাদের স্পষ্ট দুষ্ট তিনি খেতে পারেন না, তাহলে নিশ্চয়ই এর একটা কিছু ব্যাপার আছে, মানে পরীক্ষা করতে হবে। আগে দেখে নিয়েছেন। তখন আহ তারপর জল টল কথাবার্তা বলে টলে বলে চল। বলছে না, আমার একটা কাজ আছে, আমি পরে যাব। তারপর তো ঠাকুর চলে গেল। তারপর স্বামীজি ওই বাড়িতে ওই যে জল দিয়েছিল, সে তার ছোট ভাইকে জিজ্ঞেস করছে, বলছে আমি আর দাদার কথা কি বলবো, সে আসলে বৈষ্ণব। হরিনামের ঝুলি আছে, একদম চন্দন তিলক সমস্ত কিছু কাটা, কিন্তু চরিত্র ভালো নয়, বাইরে আসলে ভেক। তো এইটা করে, এটা সব জেনে নিয়ে তারপর আম, তারপর গিয়ে বলছে, আম, পরে আবার আলোচনা হচ্ছে দক্ষিণেশ্বরে, তুই তো আগে বলছি আমার সব মনের গতি। বলছে না, এখন তো দেখছি সব মিলছে, এখন তো দেখছি সব মিলছে। তো নরেন কিছুতেই বিশ্বাস করবে না। আর ঠাকুর ঠাকুর কিন্তু তার একদম ভগবানের বিশ্বাস। আমি বলছি আমি আর কি যুক্তি দেব, ভগবান সামনে দেখছি তো, তা আছেন। মায়েরই বলছি, বাবান্ত দিব্যি বলছি। তো নরেন প্রত্যেকটা কিন্তু বলছে, আমাকে সবাই এইরকম বলে, মানে অবতার বলে। বলছে আমি যতক্ষণ পর্যন্ত নিজে না বুঝবো ততক্ষণ পর্যন্ত আমি মানব না। গিরিশ গৌর অবতার বলে প্রচার করছে না, অবতার বলে প্রচার করছে। তখন এই আমাদের সেই বলরাম বাবুর বাড়িতে গিরিশ গৌর বলছে, তো একদিকে বলছে অবতার, আবার তো বলছে এখন থিয়েটারে যেতে হবে। এগুলো খুব সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আছে। থিয়েটারে যেতে হবে মানে কি? মানে একদিকে বলছো তুমি অবতার, ভগবান সাক্ষাৎ আবির্ভূত হয়েছেন, ভগবানই আছেন, তিনি তোমার, তাহলে আর তোমার থিয়েটার টিয়েটার কোথায় থাকে? থিয়েটার টিয়েটার তো থাকার কথা নয়। তো বলছে তার মানে কি, এটাতেও দেখাচ্ছে একদিকে বলছে ভগবান সাক্ষাৎ, তাহলে অন্য জিনিস আর বলছে এই যে এদের বিশ্বাস না, এদের মধ্যেও একটা, কোথাও একটা খামতি আছে, একটা একদম গদগদ ভাবে বিশ্বাস করা, কিন্তু জীবন হয়তো সেই দিকে চট করে ওই দিকে যাচ্ছে না। তো এই এখানটায় বলতে চাইছেন যে এখন স্বামীজি এই বুদ্ধদেব আর শঙ্কর, একজনের বলছেন কি হৃদয়, সর্বজনীন হৃদয়, আর একজন ধী সম শঙ্করাচার্য ধর্মতত্ত্বকে যুক্তি প্রকার। হ্যাঁ, এই যুক্তির কথাতে এলো স্বামীজির কথা। তিনি যুক্তি দিয়ে টেস্ট করে সমস্ত, ঠাকুর বলছে না, সাধুকে দিনে দেখবি রাতে দেখবি। যোগানন্দজি, যোগানন্দজি রাতে ঘুমিয়েছেন, দেখলেন উনি উঠে দেখছে কোথায় পরমাংশ ঘরে নাই। ঘরে কি হলো, ঘরে নাই কেন? গভীর রাত তখন। তাহলে কি উনি ওনার স্ত্রীর কাছে গেলেন নাকি? ও বসে আছে, তখন ঠাকুর চপ্পল থপ 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 করে পঞ্চবটির থেকে আসছে, এসে দেখছে দাঁড়িয়েছে। বলছে বাহ, বেশ, সব বুঝতে পেরেছে, বুঝতে পেরেছে। তো দেখুন, এই দেখাচ্ছে মডার্ন তারা না দেখে কিছুটা বিশ্বাস করে এই যুক্তি তর্ক দিয়ে। যেমন জীবনটাকেও দেখছে যুক্তি তর্ক দিয়ে, শাস্ত্রের কথাগুলোকেও যুক্তি তর্কের মাধ্যমে মিলছে কিনা তার বলছেন এইটা, যে এখন অসাধারণ ধী সম্পন্ন শঙ্করাচার্য এই ধর্মদ্বয় যুক্তি তর্ক। স্বামীজি বলছেন এখন আমরা কি চাই, স্বামীজি কোনোটাই রিজেক্ট করছে না, এইটা হলো ইউনিকনেস। এইটা ঠাকুরের জীবনে, স্বামীজির জীবনেতেও আমরা এখন চাই, হোয়াট উই ওয়ান্ট, পেজ নাম্বার 152, উই ওয়ান্ট টুডে that the bright sun of intellectuality joined with heart of Buddha। এই যে এখানটা আছে দেখুন, এখন হোয়াট উই ওয়ান্ট টুডে, উই ওয়ান্ট টুডে
পেজ নম্বর 152 এই লাস্টের দিকে আছে, দেখুন। উই ওয়ান্ট টুডে দ্যাট ব্রাইট সান অফ intellectuality joined with heart of Buddha, the wonderful infinite heart of love and mercy. This union will give us কি দেবে? হাইয়েস্ট ফিলোসফি। বলছে এই দুটো যুক্ত হলে কি, একদিন স্বামীজি এইগুলো অন্য জায়গায় বলেছেন, হেড অ্যান্ড হার্ট। হেড বলছে মাথা, আর হৃদয়, এই দুটো, আমাদের মাথা একদিকে যায়, হৃদয় অন্যদিকে যায়। বলছে হেড অ্যান্ড হার্ট কম্বাইন্ড হতে হবে, মানে ইন্টেলেকচুয়াল বুদ্ধি আর হৃদয়। তো বলছেন এখন চাই শঙ্করের প্রখর জ্ঞানের সঙ্গে বুদ্ধদেবের এই হৃদয়, অদ্ভুত প্রেম ও করুণা ও সহিষ্ণুতা। বলছে একদিকে যেমন যুক্তি তর্ক থাকবে, ব্রেন থাকবে, আর অন্যদিকে থাকবে কি, হৃদয়, অদ্ভুত প্রেম, করুণা ও সহিষ্ণুতা। একে রিলিজিয়ানে অ্যাপ্লাই করলে কি দাঁড়াবে এই জিনিসটা? বলে রিলিজিয়ানে অ্যাপ্লাই করলে একটা নূতন ধরনের ফিলোসফি বের হবে, নূতন ধরনের ফিলোসফি, যেটা কিনা শিবজ্ঞানী জীবশেয়াদা স্বামীজি অ্যাপ্লাই করেছে। তো পরে আসি আমরা, রিলিজিয়ানে অ্যাপ্লাই করলে দাঁড়াবে, ধর্মের ক্ষেত্রে যদি আপনি এটাকে অ্যাপ্লাই করেন, তাহলে এমন একটা ধর্ম হবে যে খুব উচ্চ দার্শনিক ভাব তার মধ্যে থাকবে। কি ধর্ম? বলছে যে এই দুটো কম্বাইন করলে বলছে একটা নূতন ফিলোসফি হবে একটা, সেটা ধর্মের ক্ষেত্রে অ্যাপ্লাই করলে হবে, সেই ধর্মতে খুব উচ্চ দার্শনিক ভাবও থাকুক, খুব যুক্তিমূলক হোক। বলছে তাতে দার্শনিক ভাবও থাকবে আর যুক্তিও থাকবে। আর যদি কোনো ব্যক্তি সেই ধর্ম গ্রহণ করে, সেই ব্যক্তিটা কি হবে, সেই মহাপুরুষ কিরকম হবে, সেই অবতার পুরুষ কিরকম হবেন, বলছেন আবার সঙ্গে সঙ্গে যেন উচ্চ হৃদয়, গভীর প্রেম ও করুণার যোগ থাকবে, তবেই সবচেয়ে উচ্চতম ফিলোসফি বেরোবে। বলছে এইরকম গভীর প্রেম, করুণা, হৃদয় থাকবে, আর তার সঙ্গে যুক্ত হবে যুক্তি। বলছে তার ফলে একটা নূতন দর্শন বেরোবে। তাহলে কি কি এখানে কম্বাইন্ড হবে তখন? বলছেন এই রকম যখন হবে, তখন বিজ্ঞান ও ধর্ম পরস্পর কোলাকুলি করবে, মস্তিষ্ক ও হৃদয়ের সমন্বয় হবে, যুক্তির সঙ্গে, প্রখর বুদ্ধির সঙ্গে, জ্ঞানের সঙ্গে বিশাল হৃদয় আর করুণা যুক্ত হবে। পোয়েট্রি অ্যান্ড ফিলোসফি উইল বিকাম ফ্রেন্ডস, এই এখানটা স্বামীজি বলেছেন। দিস ইউনিয়ন উইল গিভ আস হাইয়েস্ট ফিলোসফি, নট সো কল্ড ফিলোসফি। বলছে সব থেকে শ্রেষ্ঠ দর্শন আমরা এখান থেকে পাবো। বলছে এতেও একটা দর্শন, কি সেই দর্শনের কি করবে এই দর্শনটি? বলছেন সায়েন্স অ্যান্ড রিলিজিয়ান উইল মিট, শেক হ্যান্ডস। এইটা হলো কন্ট্রিবিউশন অফ স্বামী বিবেকানন্দ। কোথায় বলছেন? এটা ঠাকুরের জীবন থেকে পেয়েছেন। বলছে দেখ, না দেখে কিছু বিশ্বাস করবে না, আমি যা বলছি নিজে আগে মেনে। তো স্বামীজি এইটা এই সায়েন্স দিয়ে ধর্মটাকে অ্যাপ্লাই করেছেন। সায়েন্স অ্যান্ড রিলিজিয়ান উইল শেক হ্যান্ডস, পোয়েট্রি অ্যান্ড ফিলোসফি, বলছে কবিত্ব আর দর্শন, পোয়েট্রি অ্যান্ড ফিলোসফি উইল বিকাম ফ্রেন্ডস। এটার কথা কেন বললেন পোয়েট্রি অ্যান্ড ফিলোসফি উইল বিকাম ফ্রেন্ডস? সাধারণত দেখবেন এর কারণ আছে। পোয়েট্রি যারা কবিতা লেখে না, আপনি দেখবেন যারা কবিতা লেখে তারা একদম ইমোশনাল। হ্যাঁ, কবিতা একের পর এক কবিতা বলছে। আর যারা ফিলোসফি, যুক্তি তর্ক, হৃদয় না। আর কবি যারা, জেনারেল ভাবে যারা কবি, তারা শুধু একটু ইমোশনাল টাইপ। আর যারা দর্শন বলছে, শুধু যুক্তি তর্ক, তারা তাদের হৃদয় নাই, ইমোশন নাই। এখন স্বামীজি বলছেন পোয়েট্রি অ্যান্ড ফিলোসফি উইল বিকাম ফ্রেন্ডস। বলছে এই যে নূতন ধর্মতে পোয়েট্রি অ্যান্ড ফিলোসফি উইল বিকাম ফ্রেন্ডস, দিস উইল বি দ্য, বলছে এই যে ধর্ম এটা হবে, এই ধর্ম কি হবে? দিস উইল বি দ্য রিলিজিয়ান অফ দ্য ফিউচার, অ্যান্ড ইফ উই ক্যান ওয়ার্ক ইট আউট, উই মে বি শিওর দ্যাট ইট উইল বি ফর অল টাইমস অ্যান্ড অল পিপল। দিস ইজ on the one way that will prove acceptable to modern science, for it has already almost come to it. এই দেখো স্বামীজি বলছেন এইরকম যদি একটা ধর্ম আমরা বার করতে পারি, স্বামীজি বলবেন অদ্বৈতের কথা, when the আহ, এই বলছেন যে এইরকম যে ধর্মটা, সেটা কি হবে? বলছেন এটা কিন্তু, এটা ভবিষ্যতের ধর্ম হবে। আর এটা যদি ঠিক ঠিক গড়ে তুলতে পারি আমরা, ঠিক ঠিক গড়ে তোলা যায়, পৃষ্ঠা 94, ঠিক গড়ে তোলা যায়, তবে তা হবে সর্বকাল
ও সর্বাবস্থার উপযোগী। দেখুন, স্বামীজির লেকচার আছে, দি ইউনিভার্সাল কনসেপ্ট অফ ইউনিভার্সাল রিলিজিয়ান। এখানে সেটা কিছুটা হিন্ট দিচ্ছেন। বলছেন কোথায় এমন একটা ধর্মের কথা বলছেন, ভবিষ্যতের ধর্ম। কি রকম ধর্ম হবে? বলছে এইটা যদি ঠিক ঠিক গড়ে তোলা যায়, সেটা সর্বকালের সর্ব অবস্থার উপযোগী। সেটা কি বলছেন? এই অদ্বৈতবাদ। আধুনিক বিজ্ঞানকে এই অদ্বৈতবাদের পথে আসতে হবে। যখন তখন স্বামীজি প্রমাণ দিচ্ছেন উপনিষদ থেকে। যখন কোনো শ্রেষ্ঠ বিজ্ঞানাচার্য বলেন, কি বলেন? সবই সেই এক শক্তির বিকাশ। তখন কি আপনাদের মনে হয় না যে তিনি সেই উপনিষদুক্ত ব্রহ্মের কথাই কীর্তন করছেন? মন্ত্র বলবেন, কিন্তু এখানে একটা জিনিস আলোচনার আছে, যে সেটা হলো এটা ভবিষ্যতের ধর্ম বলছেন। এখন বলছেন যে ওই যে ভবিষ্যতের ধর্ম বলছেন, আগে কি ছিল ধর্ম? ধর্ম ছিল কতগুলো নীতি নিয়ম, তুমি বিশ্বাস করো। আর বর্তমান যুগে কি আছে? সব যুক্তিতর্ক। এখন স্বামীজি বলছেন যে যুক্তিতর্ক যারা দেয় তারা বিশ্বাস করতে চায় না, বিশ্বাস করতে চায় না। আর যারা শুধু বিশ্বাস করে তারা যুক্তিচক্রের মধ্যে হাঁটতে চায় না। বুঝতে পারছেন? বলছে তুমি এই গঙ্গা স্নান করো, এই গরু দান করো, গরুর লেজ ধরো, তাহলে তুমি স্বর্গে যাবে। বলছে তারা ওই যুক্তিতর্কের মধ্যে যেতে চায় না। আর যারা এইরকম সায়েন্স পড়ছি আমরা, তারা আমরা যুক্তিতর্ক দিয়ে ওই রকম কথাতে আমরা বিশ্বাস করতে পারছি না। এখন স্বামীজি বলছেন ভবিষ্যতের ধর্ম কি হবে? বলছে এই দুটোর কম্বাইন্ড হবে। বলছে তখন সায়েন্স অ্যান্ড রিলিজিয়ন উইল শেক হ্যান্ড। যারা এইরকম বিশ্বাস করতে চায় না, তারা যুক্তি দিয়ে তারাও ধার্মিক হতে পারে। হ্যাঁ, যারা বিজ্ঞান পড়ছে বলছে তারাও ধার্মিক হতে পারবে। আর যারা ওই বিশ্বাস করছে বলছে তারাদেরও বিশ্বাসটা আরো ভিত্তিভূমির উপর স্ট্যাবলিশড হবে। তো এখন বলছেন এই ধর্মটা কি? স্বামীজি বলছেন এই ধর্মটা হলো উপনিষদের ধর্ম, অদ্বৈত। অদ্বৈত বেদান্তই একমাত্র এই যুক্তি নির্ভর। তখন বলছেন বিদেশি পণ্ডিতদের যারা বিশ্বাস করবে না বিজ্ঞানাচার্য, তাদের ক্ষেত্রে এই বিজ্ঞানকে অদ্বৈতবাদে আসতেই হবে। তখন বলছেন দেখো কেন আমি এটা বলছি। স্বামীজি বলছে বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান বলছে যখন কোনো শ্রেষ্ঠ বিজ্ঞানাচার্য বলেন, বলছে বিজ্ঞান কি বলছে? সব একটা তত্ত্বের, ওয়ান এনার্জি, বলছে একটা, বলছেন একটা শক্তির বিকাশ। তখন বলছে তখন কি তোমাদের মনে হয় না তারা উপনিষদের মন্ত্র বলছে? এখন আসছে দেখুন, এইমাত্র আমরা চ্যান্টিং করছিলাম, অগ্নির্যথৈকো ভুবনম প্রবিষ্ট, রূপম রূপম প্রতিরূপ বভূব, একস্তথা সর্বভূতান্তরাত্মা, রূপম রূপম প্রতিরূপ বহিষ্য। দেখুন স্বামীজি কিভাবে বলছেন। বলছে তোমরা, আমি কেন বলছি যে তোমাদের শ্রেষ্ঠ বিজ্ঞান সায়েন্টিস্ট কি বলছে? বলছে সব বলছে একটা শক্তির বিকাশ, একটা বলে দেখো উপনিষদের ঋষিদের মন্ত্র তুমি দেখো। বলছে তারা বলছেন অগ্নির যত কিছু, যেমন একটা অগ্নি জগতে প্রবিষ্ট হয়ে নানা রূপে প্রকাশিত হচ্ছে, সেই রকম এক একটা, বলছেন গোল বলো চৌকা বলো কিরকম কাঠ অনুযায়ী সেই রকম রূপ ধারণ করছে। বায়ুর যথৈক ভুবনাম প্রবিষ্ট, রূপম রূপম প্রতিরূপ বভূব। তাহলে বলছেন সেই রকম সর্বভূতের অন্তরাত্মা এক ব্রহ্মবস্তু, আত্মবস্তু নানা রূপে প্রকাশিত হচ্ছেন। আবার তিনি জগতের বাইরেও আছেন। বলছেন এই যে আমরা শরীর মানুষ, তারপর বিড়াল কুকুর, বলছে সর্বভূতে সেই প্রমাণ, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রমাণ প্রেমময়। বলছেন এই ঘটিটাও ব্রহ্ম, বাটিটাও ব্রহ্ম, বলছে সবকিছুর পিছনে কি আছে? ওই এক চিৎ সত্তাই আছে। বলছে এই সব যেন একটা মুখোশ ঢেকে আছে, মুখোশ, মুখোশ পরে আছে। মা বলছে, মা, ঠাকুর যেন ও হেসে লুটুপুটি যাচ্ছে। বলছেন যখন পুজো করছেন রতির মা, রতির মা মানে একজন পতিতা আর কি, বলছেন তার রূপে সে দিয়ে উকি মারছে। বলছেন স্বামীজি বলছেন আমি নিজে দেখেছি এই রকম সমাজে যারা ঘৃণিত, বলছেন তাদের সামনে তিনি আহ, সাষ্টাঙ্গ প্রণাম করে মা মা বলে কাঁদছেন। বলছে তার থেকে সমস্ত এই বৃত্তি চলে গেল, একমাত্র তিনি এই জগদম্বাকেই সবকিছুর মধ্যে, বলছে তখন সর্বত্র দেখছেন। তখন বলছেন পুজো করছেন, বিড়ালকে তিনি লুচি খাওয়াচ্ছেন, সবকিছুই বলছে এক চৈতন্য, সর্বত্র চৈতন্য।
তো কি বলছেন, এই এই দেখুন, অগ্নির যতই ব্রহ্ম নানা রূপে প্রকাশিত হচ্ছেন, আবার তিনি জগতের বাইরেও যাচ্ছেন। ওই যে কলকাতাতে যাচ্ছিলেন, হুকো খাচ্ছে, এলো হুকো বলছে, ও মা তুই এই রূপে দেখা দিচ্ছিস বটে। সব একের পরে এক বলছেন জগতের বাইরে। বিজ্ঞানের গতি তাহলে কোন দিকে? বিজ্ঞানের গতি কোন দিকে বলছে স্বামী যেখানে প্রশ্নবোধক দিয়েছেন, এই দেখুন এখানটায়, এই 95 পৃষ্ঠায়, 95 পৃষ্ঠার তৃতীয় লাইন, বিজ্ঞানের গতি কোন দিকে তাহা কি আপনারা বুঝিতেছেন না, অর্থাৎ কিনা ওই একত্বের দিকে। হিন্দু জাতি মনস্তত্ত্বের আলোচনা এখন বলছেন, দেখুন বলছেন আমরা কি করেছিলাম, বলছে দুটো জাতি, একটা প্রাচ্য আর একটা পাশ্চাত্য। প্রাচ্য জাতি মানে হিন্দু জাতি, আর পাশ্চাত্য মানে ওদের ইউরোপিয়ান ওই কান্ট্রি। তো বলছেন, তারা কি বলছেন, হিন্দু জাতি বিজ্ঞানের গতি একই দিকে যাচ্ছে, এখন হিন্দু জাতি মনস্তত্ত্বের আলোচনা করতে করতে দর্শনের ভিতর দিয়ে অগ্রসর হয়েছে। বলছেন সত্যটা কি, এই নিয়ে অনেক মানুষের অনুসন্ধান, কি সত্য, জগতের সত্যটা কি। বলছে এটা প্রাচ্য মানে হিন্দুরাও চেষ্টা করেছে, পাশ্চাত্যরা আছে, বলছে ওরা হিন্দুরা চেষ্টা করছে ভিতরে, বাইরে দেখছে হচ্ছে না, ভিতরে ঢুকেলো, মনস্তত্ত্বের আলোচনা করতে করতে দর্শনের ভিতর দিয়ে অগ্রসর হয়েছিলেন। ইউরোপীয় জাতিগুলো কি করছে, প্রকৃতির আলোচনা করতে করতে অগ্রসর, তারা বাইরে থেকে অগ্রসর হয়েছিল, বুঝতে পেরেছেন? সমস্ত বাইরের জিনিসগুলো এখন বলছে দুজনে গিয়ে এক জায়গায় মিশেছে। বলছে ওরা বাইরে গিয়ে গিয়েও বলছে ওই একটাই এনার্জি আছে, এই দেখুন এখানটায় বলছে, পেজ নাম্বার 152 একদম লাস্টে আছে। দাস দিস ইউনিয়ন, ইউনিয়ন কোনটার, intellectually joined with heart will give us highest philosophy. Science and religion will shake hands. This will be the religion of the future. And ওইসব কথা আমরা আগে আলোচনা করলাম। And if we can make work it out, we may be sure that that it be for all times and all peoples. This is the one way that will prove acceptable to modern science, for it has almost come to it. বলছে ধীরে ধীরে এই এর দিকেই আসছে। তখন স্বামীজি বলছেন, এই যে পেজ নাম্বার 153, when the scientific teacher asserts that all things are manifestation of one force, ওরা ফোর্স দিয়ে বলছে তো, manifestation of one force, page number 153, it reminds us of the God expressed in Upanishad. ওই যে ব্রহ্মের কথা বলছেন অগ্নির যতৈক, তখন স্বামীজি এইটা ওই ইংরেজি ট্রান্সলেশনটা, as one fire entering into the universe expresses itself in various forms, even so that one soul in is expressing itself in every soul, and yet infinitely more besides. তারপর বলছেন এই এনকোয়ারির রেজাল্ট কি হলো, বলছে প্রাচ্য মানে হিন্দু মন রিসার্চ করেছে, অনুসন্ধান করেছে, পাশ্চাত্য মন রিসার্চ করেছে, অনুসন্ধান করেছে, এনকোয়ারি। The Hindu nation proceeded through the study of the mind. বলছে আমরা মনের, দেখুন আমরা এই জন্য ধ্যান করার সময় বলছে ওরা চোখ খুলে উপরে তাকায়, আমরা কি করি, আমাদের নেশনটা চোখ বুজে ধ্যান করি, আর ওরা চোখ খুলে, ওরা সবসময় বাইরে তাকায়, আমরা তাকাই ভিতরে। স্বামী যেগুলো সব বিভিন্ন জায়গাতে আলোচনা করেছেন। দি হিন্দু নেশন proceeded through the study of mind, through the metaphysics and logic. The European nation start for external nature, and now now বলছে বর্তমানে এখন সায়েন্স কি কি বলছেন, they too are coming to the same result, বলছে এক সেই একই, বলছে ওরা ওরা বলছে একটা এনার্জি একটা ফোর্স, আমি বলছি আমি বলছি সেটা ব্রহ্ম বা চৈতন্য। বলি জড়, ঠাকুর বলছেন জড় কোথায়, সব চৈতন্য। ওরা কি বলছে, ওরা বলছে এক জড় আছে, জড় ছাড়া কিচ্ছু নয়, জড় ছাড়া কিচ্ছু নেই। The result of inquiry কি বললো, searching through the mind we at last come to oneness. the এই এই জিনিসগুলো এখানটায় দেখুন ইংরেজি কাম টু ওয়াননেস, সেটা স্বামীজি এখন বলছেন, এই পেজ নাম্বার 153 মিডল থেকে দে come to oneness. We find that this searching through the mind we at last come to that oneness, the universal one. আমরাও একত্বতে এসে ইউনিভার্সাল, সর্বব্যাপী একটা সত্তা, দি ইন্টারনাল সোল, অন্তর্যামী অফ এভরিথিং, অন্তরাত্মা, দি এসেন্স
অ্যান্ড রিয়েলিটি অফ এভরিথিং। বলছে সমস্ত যা কিছু অস্তিত্বমূলক দেখছি তার রিয়েলিটি, দি এভার ফ্রি, দি এভার ব্লিসফুল, দি এভার এক্সিস্টিং রেজাল্ট অফ এনকোয়ারি। তাহলে হিন্দু মাইন্ড, প্রাচ্য সার্চ করে তাহলে কি পেলো? ওরা বলছে এইরকম একটা ওয়াননেস এলো, ইউনিভার্সাল ওয়াননেস। আরো কি রেজাল্ট সায়েন্সের ওরা কি করলো? পুরো তো মেটেরিয়াল সায়েন্স, উই কাম টু দ্য সেম ওয়াননেস। ওই যে একটা ফোর্স বা একটা এনার্জি, সায়েন্স টুডে স্টিল। এখন স্বামীজি আরো বলছেন, দেখুন এখান থেকে। হম, স্বামীজি বলছেন এখানটাতে, দি সায়েন্স টুডে, পেজ নাম্বার 153, একদম লাস্টের দিকে দেখুন, 5 লাইনের উপরে। সায়েন্স টুডে কি বলছে? সায়েন্স টুডে ইজ টেলিং আস দ্যাট অল থিংস আর দ্য ম্যানিফেস্টেশন অফ ওয়ান এনার্জি, ওই ফোর্স বা এনার্জি, হুইচ ইজ দ্য সাম টোটাল অফ এভরিথিং। বলছে ওই যে এনার্জিটা, হুইচ ইজ দ্য সাম টোটাল অফ অল এনার্জি, সাম টোটাল অফ এভরিথিং, সেই এনার্জিটা বলছে সায়েন্স ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ ওয়ান এনার্জি। আর সেই এনার্জি বলছে হুইচ ইজ দ্য সাম টোটাল অফ এভরিথিং। বলছে সেখান থেকে একটাই শক্তি আছে, সেখান থেকে সব। আর কি, সায়েন্স ইজ অলসো টেলিং, এখানটায় বলছে সায়েন্স বলছেন কি, দি ট্রেন্ড অফ হিউম্যানিটি। সায়েন্স তো এই সমস্ত মনুষ্য জগৎকে নিয়ে চিন্তা করছে তো। বলছে ট্রেন্ড অফ, আমাদের ট্রেন্ডটা কি, আমরা কোন দিকে যেতে চাইছি? বলছে ট্রেন্ড অফ হিউম্যানিটি টুয়ার্ডস ফ্রিডম, নট টুয়ার্ডস বন্ডেজ। এই যে দেখুন, আমরা একের পরে এক গণ্ডি ভাঙতে চাই কিনা, কোনো জায়গায় বদ্ধ থাকতে চাই না, আমি আরো জানতে চাই, আমি আরো জানতে চাই সমস্ত কিছু। আগে আগে এক একটা দেশ কিভাবে এইরকম ছোট ছোট থাকতো, কেউ কেউ জানতে দেবে না, ধীরে ধীরে সব ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, সব চুরমার হয়ে প্রত্যেকে প্রত্যেকের জায়গায় যাচ্ছে। সায়েন্সের ক্ষেত্রেও এক একটা সাবজেক্ট আগে আলাদা আলাদা ছিল, এখন সব একটা সাবজেক্টের সঙ্গে আরেকটা, দেখুন ইন্টারডিসিপ্লিনারি মানে কি, টুয়ার্ডস মানে তুমি আলাদাভাবে থাকতে পারবে না। বলছে মানুষ কি চাইছে, আমি সব গণ্ডি ভেঙে আমি শুধু কেন আমি হাঁটবো, আমি আকাশে চলবো, আমি সমুদ্রের নিচে যাব, মানে আমি কোনো কিছুতেই বদ্ধ থাকতে চাইছি না। বলছেন কি, টুয়ার্ডস ফ্রিডম অ্যান্ড নট টুয়ার্ডস বন্ডেজ। বলছেন এটাও কিন্তু সায়েন্স বলছে। হোয়াই শুড হিউম্যান বিং, তারপর সায়েন্স আরো কি বলছে? বলছে আমি কেন সৎ নীতিপরায়ণ হব? বিকজ থ্রু মরালিটি ইজ দ্য পাথ টুয়ার্ডস ফ্রিডম। ওই যে আগে বললো, সায়েন্স বলছে মানুষের গতি কোন দিকে, বন্ডেজে নয়, ফ্রিডমে। আর ফ্রিডম পেতে হলে বলছে তাহলে তোমাকে নীতিপরায়ণ হতে হবে। এই দেখুন, হোয়াই শুড, কারণ আমরা কেন নীতিপরায়ণ হব? হোয়াই শুড হিউম্যান বিইংস বি মরাল? বিকজ ট্রু মরালিটি ইজ দ্য পাথ টুয়ার্ডস ফ্রিডম অ্যান্ড ইমমরালিটি লিডস টু বন্ডেজ। এই যে এখান থেকে এই সমস্ত নিয়ম কানুন গুলো তৈরি হয়েছে। এই যে আমাদের ধরুন পুলিশ সিস্টেম, যত তুমি এইভাবে তুমি মিথ্যা যাহা মানে এগুলো করতে পারবে না, নিয়ম কানুন কেন দেখেছে? মানুষ যদি এইভাবে মরাল নীতিপরায়ণ না হয়, বলছে তাহলে সে এই মুক্ত হতে পারবে না। গোয়িং টুয়ার্ডস দ্য ফ্রিডম, বলছে এটি আরো বদ্ধের দিকে যাবে যদি এই মরালিটি মেনটেন না করা যায়। তাকে ভিত্তি করে এই সমস্ত নিয়ম কানুন গুলো এসেছে। বলছেন থ্রু মরালিটি ইজ দ্য পাথ টুয়ার্ডস ফ্রিডম অ্যান্ড ইমমরালিটি লিডস টু বন্ডেজ। যত মানুষ কারাপশন করে, দুর্নীতিপরায়ণ হয়, অপবিত্র হয়, বলতে সে আরো তারে বদ্ধ করে। বলছে মানুষ তাকে দেখতে পারে না, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষ তাকে এখন জেলে ঢুকিয়ে রাখছে, পানিশমেন্ট হচ্ছে। তার মানে কি, বলছে লিডস টু বন্ডেজ, আরো বন্ডেজের দিকে যাচ্ছে। এইটা যারা মনীষী তারা দেখছেন যে এই সমাজে কেন মরালিটি, সততা, পবিত্রতা, অকপটতা, নিয়ম কানুন, এইগুলোকে ভিত্তি করেই কিন্তু এইগুলো শুরু হয়েছে। বলছে এইগুলো বজায় থাকলে মানুষ কিন্তু ধীরে ধীরে ওই ফ্রিডমের দিকে, সেই জন্য সৎ নীতিপরায়ণের কথা বলছেন। তো এই আগে স্বামীজি অদ্বৈতবাদের মরালিটির কথা বলেছিলেন, আমার মনে আছে কিনা আপনাদের? মরালিটি কি বলেছিলেন? অদ্বৈতবাদের মরালিটি মেনশন করেছেন, মেকিং দ্য সাবজেক্ট স্ট্রং বাই অ্যাটুইনিং টু দ্য অ্যাবসলিউট। তাহলে কি হবে? বলছে অ্যাটুইনিং টু দ্য অ্যাবসলিউট, সেইটা মরালিটির কথা বলেছিলেন, আমরা এটা আগে আলোচনা করেছিলাম। মরালিটি মানে কি, মেকিং দ্য সাবজেক্ট স্ট্রং, মানে আমি মেকিং দ্য সাবজেক্ট, আমি মিথ্যা কথা বলতে পারি না সাবজেক্টকে, কারণ আমি, অদ্বৈত বেদান্ত বলছে তুমি সেই
ব্রহ্মস্বরূপ, তুমি চৈতন্য স্বরূপ, তুমি মিথ্যা কথা বলতে পারো, তাহলে মেকিং দ্য সাবজেক্ট স্ট্রং, অ্যাটুনিং টু দ্য অ্যাবসলিউট। অ্যাটেন্ডিং, এটা ঠাকুরের কথা আলোচনা করলাম না, যে আমি ভগবানের সন্তান, আমি অমুকের চেলা, তাহলে আমি হীন হতে পারি না। তো মরালিটি, এখান থেকে মরালিটি এসে গেল, মরালিটি এসে গেল। আমি রামকৃষ্ণ মিশনে যাই, আমি ক্লাস করি, তাহলে আমি কি করে ঘুষ নেব? আমি না ঠাকুরের দেখুন, তাহলে মরালিটি এসে গেল কিনা। তো তো বলছেন সো দ্যাট দি ফাইনাইট নেচার সিজেস টু কন্ট্রোল। ফাইনাইট নেচার কোনটা? যেটা আমি নিজেকে ক্ষুদ্র ভাবি, আমি মানে আমাকে আরো 2 নম্বরই করে পেতে হবে, এই ফাইনাইট নেচার যাতে আমাকে গ্রাস না করতে পারে, সেই জন্য আমি কি করছি, আমি হাইয়েস্ট মরালিটি, অ্যাটুইনিং টু দ্য অ্যাবসলিউট, অ্যাটুইনিং টু দ্য অ্যাবসলিউট। তো এখন এই অ্যাবসলিউটটা কি? অ্যাবসলিউট হলো ফ্রিডম, ব্রহ্ম হলো ভগবান হলো মুক্ত স্বরূপ। সুতরাং ফ্রিডমকে যদি অনুভব করতে চাই, তাহলে আমাকে ফার্স্ট মরাল হতেই হবে, আমাকে নীতিপরায়ণ হতেই হবে। নীতিপরায়ণের পরে এই ধর্মের গুরু নির্দেশনী সাধন করলে তখন এসেই ফ্রিডম পাওয়া যায়। তাহলে বিজ্ঞান বলছে কি, এই আবার দেখুন বিজ্ঞানও বলছে যে সমস্ত কিছু মুক্তির দিকে যাচ্ছে। প্রত্যেকটা পার্টিকেল, ওই যে যারা সায়েন্স করেছেন, সমস্ত পার্টিকেল গুলো বলছে সবাই মুক্ত হতে চায়। এই যেমন এক একটা পার্টিকেলের মধ্যে যে ইলেকট্রন প্রোটন ঘুরছে, বলছে ও ও যেন বেরিয়ে যেতে চাইছে। সেই জন্য বলছেন প্রত্যেকটা পার্টিকেলের উপর সেন্ট্রিফিউগাল ফোর্স আর সেন্ট্রিপিটাল ফোর্স, দুটো ফোর্স অ্যাক্ট করছে। ও যেন সবাই যেন প্রচন্ড ভাবে বেরিয়ে যেতে চাইছে, বেরিয়ে যেতে চাইছে, মুক্তি, মুক্তি পেতে চাইছে। তো সেইরকম বলছেন আমরাও মুক্তি পেতে চাই। তাহলে কি বলছে, মরালিটি হলো, মরালিটি বজায় রাখলে বলছে তাহলে আমরা কিন্তু উই আর গোয়িং টুয়ার্ডস ফ্রিডম। তো এইটার কথা এখানটায় এই আলোচনা করলেন স্বামীজি। হুম, ফ্রিডম, পেজ নাম্বার 154, এই ফার্স্ট প্যারাগ্রাফ পর্যন্ত আমাদের আলোচনা হয়ে গেল। এখন আসছি আমরা বাংলা বইয়ের 95 পৃষ্ঠাতে, এই অ্যানাদার পিকুলিয়ারিটি, 154 সেকেন্ড প্যারাগ্রাফ, অ্যানাদার পিকুলিয়ারিটি অফ অদ্বৈত সিস্টেম। কারণ অদ্বৈত বেদান্ত নিয়ে তো আলোচনা করছেন তো স্বামীজি, তার বিভিন্ন দিকগুলো এখানে আলোচনা করছেন। একটা বললো ঋষিরা ছিলেন কবি, মহান কবি, তাদের হৃদয় থেকে এইরকম সঙ্গীত উৎসাহিত হলো। তখন অদ্বৈত, যে তখন বুদ্ধদেবের হৃদয়, শঙ্করের ইন্টেলেক্ট, বর্তমানে আমরা কি চাই, এসব স্বামীজি আলোচনা করলেন। তার যে ভবিষ্যতের ধর্ম কোনটা হবে, এবং সেটা অদ্বৈত বেদান্ত বললেন। কিন্তু অদ্বৈত বেদান্তের সেই বেদান্তের মধ্যে হৃদয়ও থাকতে হবে, তথাকথিত ওই শুষ্ক অদ্বৈত বেদান্ত নয়। এইটাই স্বামীজি করেছেন, এই যেটা আমরা আলোচনা তখন জাস্ট হিন্ট দিয়েছিলাম, যে বনের বেদান্তকে ঘরে এনেছেন। বনের বেদান্তকে ঘরে এনে শিবজ্ঞানে জীবসেবা, শিবজ্ঞানে জীবসেবাতে এই হৃদয় আর ইন্টেলেক্টের কম্বাইন করেছে। একদিকে বলছেন তুমি শিব, মানে আমার মধ্যেও শিব আছে, আপনার মধ্যে, মানে আমি সেই ব্রহ্মস্বরূপ, আপনিও ব্রহ্মস্বরূপ। এখন হবে কি, আমি ব্রহ্মস্বরূপ হলে তো আর সেবা টেবা থাকবে না। বলছে যদি আমি সত্যি সত্যি আমি সেই আত্মাস্বরূপ ব্রহ্মস্বরূপই, বলছে অন্যের দিকে আমার যতক্ষণ পর্যন্ত দেহ আছে, অন্যের দুঃখ কষ্টতে অটোমেটিক্যালি, বলছে ইউ ফিল ফর আদার্স, এই যে হৃদয়ের প্রকাশ। বলছে সত্যি আমি যখন ফিল করব যে আমি সেই চৈতন্য স্বরূপ, আর সামনে যাদের মধ্যে যাদের দেখছি তারাও সেই চৈতন্য স্বরূপ, বলছে তাদের দুঃখেতে তোমার হৃদয় বিগলিত হবে। তার মানে নূতন যে দর্শনের কথা স্বামীজি বলেছেন, সেই দর্শন, এই শিবজ্ঞানে জীবসেবা নূতন ধর্ম, বলছেন প্রতিমাতে পূজা হয় আর মানুষে হয় না, বলছে এর মাধ্যমে এখানে অ্যাপ্লাই করেছেন। তো এইটা করে বলছেন উই আর গোয়িং টুয়ার্ডস দ্য ফ্রিডম, গোয়িং টুয়ার্ডস ফ্রিডম। এখন অদ্বৈত বেদান্তের আরো একটা দিক আলোচনা করছেন। অদ্বৈতবাদের আরেকটি বিশেষত্ব এই যে প্রথম থেকেই এই অদ্বৈত সিদ্ধান্ত অন্য ধর্ম বা অন্য মতকে ভেঙে চুরমার করে চুরমার করতে চেষ্টা করে না। এটি অদ্বৈতবাদের আরেকটি মহত্ব। ওই আগে একটা মহত্ব বললেন অদ্বৈত বেদান্তের, একটা মহত্ব বলছিলেন, আর এখন আর একটা মহত্ব, যে ও কবি, তারা ছিলেন কবি। আর এখন আর একটা মহত্বের কথা বলছেন, গ্রেটনেস, যে এরা অন্যদের, অন্য ধর্ম বা অন্য মতকে ভেঙে চুরে ফেলতে চেষ্টা করে না। এটি অদ্বৈতবাদের আরেকটি এই ভাব। তখন স্বামীজি গীতা থেকে কোট করছেন, না বুদ্ধি ভেদম জানায়েদ অজ্ঞানম কর্ম সঙ্গিনাম
योषयेत् सर्वकर्माणि বিদ্যান যুক্ত সমাচরণ। এইটা স্বামীজি কোট করে ব্যাখ্যা করছেন। এটা বলছেন এই অদ্বৈতবাদের আরেকটি বিশেষত্ব, যে সে অন্যদের বিশ্বাসকে বলছেন জ্ঞানীরা অজ্ঞ ও কর্মে আসক্ত ব্যক্তিদিগকে বুদ্ধিভেদ জন্মাইবে না। বিদ্বান ব্যক্তি নিজে যুক্ত থেকে তাদের সকল প্রকার কর্মে নিযুক্ত করবে। দেখুন ঠাকুরের কাছে কত ধরনের মানুষ আসতো, দ্বৈতবাদী, অদ্বৈতবাদী, বিশিষ্টাদ্বৈতবাদী, মাতৃ উপাসক, ব্রাহ্ম, তারপরে এই যে শাক্ত, শৈব, কত কর্তা ভজা। দেখো ঠাকুর কিন্তু কারো বিশ্বাস কি করেনি, বলছে বলে তোমার মত অনুযায়ী এখন কথা বলি, তোমার মনের মতো কথা বলি। মানে মহিমাচরণ এসছে তখন হাইয়েস্ট বেদান্ত বলছে। নরেনকে হাইয়েস্ট অষ্টাবক্র। আর নরেন এই রাখাল মহারাজ ব্রাহ্ম সমাজে নাম লিখিয়েছে, এতে বিশ্বাস করবে না, সে মাতৃ মন্দিরে যাচ্ছে কালীর। তখন দেখে নরেন প্রচন্ড ভাবে তিরস্কার করছে রাখালকে, নরেন। তো সে নরেনকে দেখলেই ও কাচুমুচু হয়ে যাচ্ছে, ভয় পাচ্ছে। ঠাকুর তো বুঝতে পেরেছেন, বলছে দেখ ওর এখন সাকারে বিশ্বাস, তুই ওকে কেন করছিস। ওকে ভালো করে বোঝালো, ওর এখন এটাতে বিশ্বাস। ধীরে 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 দেখো আরো ওইতে বলছে মাছ তৈরি করে, বললো না পোলাও তো এই কারকে বলছে সবাই ধীরে 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 ওই একত্বের দিকে নিয়ে যাবে। এইটা কিন্তু বলছেন এই ঠাকুর ছিলেন পার অদ্বৈতী, বলছে এক তত্ত্বের কথা তিনি বলছেন, কিন্তু ন বুদ্ধি বেদম জানায়েদ অজ্ঞানম কর্ম সঙ্গিনাম যোশয়েত সর্বকর্মাণি বিদ্যান যুক্ত সমাচার। আমরা পরের ক্লাসে, আমরা প্রায় এই লেকচারের শেষের দিকে এসে যাচ্ছি, দেখি যদি সম্ভব হয় পরের ক্লাসে আমরা এটা কনক্লুড করার চেষ্টা করব, দেখা যাক। এর আজকে এখানে তাহলে শেষ করছি। কোনো প্রশ্ন আছে? ওনা মহারাজ আগের দিন একটা কোশ্চেন বলেছিলেন যে আমাদের মধ্যে দুটো ফোর্স কাজ কাজ করে, একটা ফোর্স আমাদের সামনে যেতে বাধা দেয় আর একটা ফোর্স চায় সামনে যেতে। তাহলে যে বিপরীত ফোর্সটা কাজ করছে, যেটা যেটা বাধা দিচ্ছে, সেটাকে অতিক্রম কি করে করবো মহারাজ? সেটা হলো ফাইনাইট নেচার, অতিক্রম করা যাবে। দু- দুটো ফোর্স কাজ করে, প্রত্যেকের মধ্যেই আমাদের দুটো ফোর্স কাজ করে। একটা আপনাকে বলে আপনি তুমি সৎ হও, আরেকটা বলছে না সংসার চলে না, একটু অসৎ না হলে আমার ইনকাম। তখন আপনার আপনার যখন তখন আপনার সৎ ফোর্স যদি এই রকম হাইয়েস্ট তত্ত্বেতে বিশ্বাস থাকে, সে কিন্তু ওটাকে মেরে ফেলবে। তার মানে দুটো ফোর্স প্রত্যেকের মধ্যেই কাজ করে, শুভ অশুভ। এখন শুভ শক্তিটা অনেক সময় অশুভের দ্বারা চাপা পড়ে যায়, আর আর অশুভের দ্বারা চাপা পড়ে যায়। কিন্তু এই সৎ সঙ্গ, সৎ আলোচনার মাধ্যমে এই শুভ শক্তিটাকে আমরা, শুভ শক্তিটাকে আমরা আরো শক্তিশালী করি। সেই শক্তিশালী হলে সে ওটাকে মেরে ফেলতে পারে। এই জন্য বলছেন সৎ আচরণ, আলোচনা, সৎ সঙ্গ, এই জিনিসগুলোর কালচার করতে হবে। করতে 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 সেই জন্য সৎ সঙ্গের খুব দরকার। যেন বলছে না সেম প্রকৃতির মানুষ ভালো ধর, সব একসঙ্গে তার শক্তিশালী হয়। তার দ্বারা আমাদের ভিতরে সৎ শক্তিটা জাগ্রত করে অসৎকে আমরা মারতে পারি, এটা মারতে পারি। এটাই আসলে আমরা চেষ্টা করছি সমস্ত জীবন। আর একটা কোশ্চেন আছে, লাস্ট কোশ্চেন, যে সূচি আর অসুচি এই দুটো ডিফারেন্সটা কি? যে মানুষ অসুচি সূচি করে, এটা ডিফারেন্সটা কি? অসুচি সুচিটা, সুচিতা হলো বহুত্ব, অসুচিতা হলো একত্ব। পিউরিটি ইজ ওয়াননেস, আমরা প্র্যাকটিক্যাল বেদান্তেতে আমরা আলোচনা করব। পিউরিটি ইজ ওয়াননেস, অসুচি হলো কি বহুত্ব। পিউরিটি যদি ওয়াননেস হয় তাহলে ইমপিউরিটি কি বহুত্ব, মেনি। বহুত্ব থেকেই অসুচি ভাবটা এসেছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।